হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ভূগোলের আজকে নেক্সট ক্লাস, কন্টেন্টের ক্লাস চলছে আমাদের। আজকে আমাদের ক্লাস 4। আমরা আগে আমাদের 1 নম্বর টপিক শেষ করেছি, জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। 2 নম্বর আমাদের টপিক চলছে, প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম। গ্লোবেরও কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু আমি এই টপিকটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের 2, 3 এই 3টে টপিক কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করি। শুরু করার আগে আবার একটি কথা, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিও। ঠিক আছে, আর যদি কিছু খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, শুরু করি। From the Earth, only one side of the moon is visible because it পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র একটি দিক দেখা যায় কারণ এটি takes exactly the same time in moving around the earth as the time to complete one spin। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে এবং নিজের অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে সমান সময় নেয়। only moves around the earth but does not spin। শুধুমাত্র পৃথিবীকে প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষে ঘোরে না। does not move around the earth but only spins। পৃথিবীকে প্রদক্ষিণ করে না, শুধু নিজের অক্ষে ঘোরে। takes more time in moving around the earth than the time to complete one spin। নিজের অক্ষে একবার ঘোরার তুলনায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে বেশি সময় নেয়। তো আমরা সবাই জানি যে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে এবং নিজের অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় 27.3 দিন সময় নেয়। এই দুটি সময় যেহেতু সমান, সেই জন্যই কিন্তু আমরা চাঁদের একদিক সবসময় দেখতে পাই। ঠিক আছে, একে আমরা সমকালীন ঘূর্ণন বলি, যেটা ইংলিশে আমরা বলি সিনক্রোনাস রোটেশন। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে এবং নিজের অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করতে সমান সময় নেয়। দুয়েরটা ভুল, কারণ চাঁদ নিজের অক্ষেও ঘোরে, তাই এটা হচ্ছে না। তিনেরটাও ভুল, কারণ চাঁদ শুধু ঘোরে না, পৃথিবীকেও প্রদক্ষিণ করে, তাই এটা হচ্ছে না। চারেরটাও ভুল, কারণ ঘূর্ণন ও পরিক্রমণের সময় সমান, বেশি নয়, তাই এটাও ভুল। নেক্সট, দ্য ইউরাল মাউন্টেন্স সেপারেটস। ইউরাল পর্বতমালা কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া অ্যান্ড ইউরোপ, আফ্রিকা ও ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়া। তো ইউরাল পর্বতমালা ইউরোপ ও এশিয়ার মধ্যে একটা প্রাকৃতিক সীমানা তৈরি করেছে, তাই এই দুটি মহাদেশকে কিন্তু পৃথক করেছে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে এশিয়া ও ইউরোপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে ভূমধ্যসাগর। ঠিক আছে, মেডিটেরিয়ান সি। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে আলাদা করেছে পানামা স্থলসন্ধি। ঠিক আছে, আর আফ্রিকা ও এশিয়াকে আলাদা করেছে সুয়েজ খাল। তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য অ্যামাজন বেসিন ইজ কারেক্ট? অ্যামাজন অববাহিকা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? দ্য অ্যামাজন রিভার ফ্লোজ থ্রু দ্য ইকুয়েটোরিয়াল রিজন ইন দ্য ওয়েস্টার্ন ডাইরেকশন। অ্যামাজন নদী নিরক্ষীয় অঞ্চলের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়। দ্য অ্যামাজন রিভার ফর্মস এ ডেল্টা কাভার্ড উইথ ম্যানগ্রোভ ফরেস্টস। অ্যামাজন নদী ম্যানগ্রোভ বনাচ্ছাদিত বদ্বীপ গঠন করে। The Amazon River basin drains portions from Brazil, Peru, Bolivia and Argentina। অ্যামাজন অববাহিকা ব্রাজিল, পেরু, বলিভিয়া ও আর্জেন্টিনার অংশ থেকে জল নিষ্কাশন করে। The Amazon basin falls in the equatorial region। অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। তো কোনটা সঠিক? অ্যামাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, আর এটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, তো এই জন্যে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এ যদি দেখি, নিরক্ষীয় অঞ্চলের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটা ভুল, কারণ আমাজন নদী পশ্চিম থেকে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। ঠিক আছে। বি যদি দেখি, এটাও ভুল, কারণ অ্যামাজন নদী সুন্দরবনের মতো ম্যানগ্রোভ যুক্ত বদ্বীপ গঠন করে না, এটা কিন্তু বিশাল মোহনা তৈরি করে, যেটাকে আমরা বলি এস্টুয়ারি। সি এরটাও ভুল, কারণ অ্যামাজন অববাহিকা আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, who among the following sailors sailed westwards across the Atlantic Ocean to find a sea route to India? নিম্নলিখিত নাবিকদের মধ্যে কে ভারতবর্ষে সমুদ্রপথ আবিষ্কারের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগর পেরিয়ে পশ্চিম দিকে যাত্রা করেছিলেন? ভাস্কো দা গামা, হিউয়েন সাং, ক্রিস্টোফার কলম্বাস, ফা হিয়েন। তো প্রথমেই ফা হিয়েন তো হবেই না, কারণ ইনি একজন চীনা পর্যটক ছিলেন, তাই এটা তো হচ্ছেই না। ক্রিস্টোফার কলম্বাস ইনিই ছিলেন যিনি পশ্চিম দিকে যাত্রা করে ভারতের সমুদ্রপথ খুঁজতে চেয়েছিলেন, কিন্তু তিনি আমেরিকা মহাদেশে পৌঁছে যান। ঠিক আছে, সেটাকেই কিন্তু তিনি ভারত ভেবেছিলেন। তো ক্রিস্টোফার কলম্বাসই হচ্ছে আমাদের অ্যান্সার।
হিউয়েন সাং ইনি ছিলেন একজন চীনা পর্যটক, নাবিক ছিলেন না, তাই এটা হচ্ছে না। ভাস্কো দা গামা পূর্ব দিক দিয়ে, যেটা আমাদের কেপ অফ গুড হোপ, যেটা আমাদের আফ্রিকাতে অবস্থিত, সেই দিক হয়ে ঘুরে কিন্তু ভারতে আসেন, পশ্চিম দিকে যান না। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মেন ল্যাটিটিউড দ্যাট পাসেস অলমোস্ট হাফ ওয়ে থ্রু ইন্ডিয়া ইজ, ভারতের প্রায় মাঝ বরাবর অতিক্রমকারী প্রধান অক্ষাংশটি হল নিরক্ষরেখা, উত্তর মেরুবৃত্ত, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। তো ভারতের প্রায় মাঝ বরাবর গিয়েছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 8টি রাজ্য কি কি, যদি বাদিক থেকে দেখি তাহলে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শেষে মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নিরক্ষরেখা ভারতের মধ্যে দিয়ে যায় না, তাই এটা হচ্ছে না। উত্তর মেরুবৃত্ত, এটাও ভারতের অনেক উত্তরে অবস্থিত, তাই এটাও হচ্ছে না। মকর ক্রান্তি রেখা, এটা তো দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই এটাও হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিফাইন্স আর্থ ডে, নিম্নলিখিত কোনটি আর্থ ডে বা পৃথিবীর দিনকে সংজ্ঞায়িত করে? দ্য মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইন ইটস অরবিট, পৃথিবীর সূর্যকে তার কক্ষপথে প্রদক্ষিণ করার গতি। দ্য ডেজ অন হুইচ দ্য ডেজ অ্যান্ড নাইটস আর ইকুয়াল অল ওভার দ্য আর্থ, যে দিনগুলিতে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়। দ্য ডিস্টেন্সেস বিটুইন দ্য লঙ্গিটিউডস, দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্ব। দ্য পিরিয়ড অফ ওয়ান রোটেশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড ইটস এক্সিস, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তনের সময়কাল। তো আর্থ ডে বলতে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন, যেটাকে আমরা রোটেশন বলি, সেটাকে বোঝায়, যার জন্য প্রায় তার 24 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, এই আবর্তনের ফলে কিন্তু আমাদের দিন বা রাত এইসব হয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি দেখি, এটা পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করার কথা বলেছে, যা 1 বছর 1 দিন হয় না, তাই এটা হচ্ছে না। যে দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়, এটা বিষুব বলে আমরা, বা ইকুইনক্স। ঠিক আছে, যখন দিন ও রাত সমান হয়, তাহলে এটা হচ্ছে না। দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্ব, দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্বের সঙ্গে আর্থ ডে এর কোনো সম্পর্ক নেই, তাই এটা হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়াস রিসার্চ স্টেশনস নেমড মৈত্রী অ্যান্ড দক্ষিণ গঙ্গোত্রী আর লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্টিনেন্টস, ভারতের গবেষণা কেন্দ্র মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী নিম্নলিখিত কোন মহাদেশে অবস্থিত? অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, আন্টার্কটিকা। তো ভারতের এই দুটি যে গবেষণা কেন্দ্র, এগুলি কিন্তু আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। ঠিক আছে, এগুলি সেখানকার গবেষণা করার জন্য এই গবেষণাগারগুলি তৈরি করা হয়েছে। তো আমরা সবাই জানি, এটা ক্লাস 6 এর বই আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ভারতের, মানে অস্ট্রেলিয়াতে ভারতের কোনো গবেষণা কেন্দ্র নেই, তাই এটা হচ্ছে না। ইউরোপ, ইউরোপেও নয়। আফ্রিকা, আফ্রিকাতেও অবস্থিত নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, consider the following two statements A and B about ocean currents and choose the correct answer. সমুদ্র স্রোত সম্পর্কে নিচের A ও B বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করুন। The warm ocean currents originate near the equator and move towards the poles. উষ্ণ সমুদ্র স্রোত নিরক্ষরেখার নিকট থেকে উৎপন্ন হয়ে মেরুর দিকে প্রবাহিত হয়। The cold ocean currents carry water from lower latitudes to higher latitudes. শীতল সমুদ্র স্রোত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে জল বহন করে। তো এই দুটো যদি অপশন আমরা দেখি, তাহলে উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে প্রবাহিত হয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, শীতল সমুদ্র স্রোত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে জল গ্রহণ করে, এটা কিন্তু আমাদের ভুল। কারণ শীতল সমুদ্র স্রোত উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়, তাই নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশ যেটা বলেছে এটা কিন্তু ভুল, তাই এটা ভুল, এটা ঠিক। এ ইজ ট্রু, বি ইজ ফলস, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিনুক, এ লোকাল উইন্ড, ব্লোজ ইন হুইচ অফ দ্য ফলোইং রিজনস, চিনুক নামক স্থানীয় বায়ু নিম্নলিখিত কোন অঞ্চলে প্রবাহিত হয়? ভেল্টস, পম্পাস, প্রেইরি অঞ্চল, সাভানা অঞ্চল। তো এই যে চিনুক, এটা একটা উষ্ণ স্থানীয় বায়ু, যা উত্তর আমেরিকার প্রেইরি যে অঞ্চল আছে সেখানে কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, এই এই যে উম, মানে এই যে স্থানীয় বায়ু, এটা কিন্তু গরম হয়, সেই জন্য বরফ কিন্তু দ্রুত গলিয়ে দেয়, তাই একে কিন্তু তুষারভোজীও বলা হয়, স্নো ইটার। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ভেল্টস, ভেল্ট আফ্রিকার, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, সেখানে কিন্তু চিনুক প্রবাহিত হয় না, তাই এটা হচ্ছে না। পম্পাস দক্ষিণ আমেরিকা তৃণভূমি, তাই এটা হচ্ছে না। সাভানা অঞ্চল, সাভানা হলো উষ্ণমণ্ডলীয় যে তৃণভূমি, সেটা চিনুকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in which of the following oceans is Mauna Kea, Hawaii, an undersea mountain higher than Mount Everest found? নিম্নলিখিত কোন মহাসাগরে হাওয়াইয়ের মাউনা কেয়া অবস্থিত, যা সমুদ্রতল থেকে মাপলে মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু?
উত্তর মেরু মহাসাগর, দ্য আর্কটিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, দ্য আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর, দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। তো মৌনাকিয়া যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত, এটা একটা আগ্নেয় পর্বত। ঠিক আছে, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সমুদ্রতল থেকে এর মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। উত্তর মেরু মহাসাগর, এখানে কিন্তু মৌনাকিয়া নেই, ভারত মহাসাগরেও নেই, আর আটলান্টিক মহাসাগরেও নেই। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড জয়নিং টু ল্যান্ড মাসেস ইজ নোন অ্যাজ, দুটি স্থলভাগকে সংযুক্তকারী সরু ভূমিখণ্ডকে কি বলা হয়? ইস্থমাস, স্থলসন্ধি, আইল্যান্ড, দ্বীপ, বে, উপসাগর, স্ট্রেট, প্রণালী। তো দুটি স্থলভাগকে সংযুক্তকারী। ইস্থমাস এর নামটাই হচ্ছে স্থলসন্ধি, তাহলে এটাই হলো এমন একটি সরু ভূমিখণ্ড যা দুটি বৃহৎ স্থলভাগকে সংযুক্ত করে। ঠিক আছে, আর যার দুই পাশে জলভাগ থাকে, যেমন আমাদের পানামা। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বীপ হচ্ছে না, দ্বীপ হচ্ছে চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে, তাই এটা হচ্ছে না। উপসাগর, সমুদ্রের জল স্থলভাগের ভিতরে প্রবেশ করলে তাকে উপসাগর বলে, তাই এটা হচ্ছে না। প্রণালী, দুটি জলভাগকে সংযুক্তকারী সরু জলপথ হলো প্রণালী। ঠিক আছে, তাই এটা হচ্ছে না, স্থলভাগকে বলেছে, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্টিনেন্টস ইজ স্মলেস্ট ইন সাইজ, নিম্নলিখিত কোন মহাদেশটি আয়তনে সবচেয়ে ছোট? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। তো আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। এটা একদম দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, এটাকে দ্বীপ মহাদেশও বলা হয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সাউথ আমেরিকা আয়তনে অস্ট্রেলিয়ার চেয়ে বড়, আফ্রিকা তো দ্বিতীয় বৃহত্তম, আর ইউরোপ ছোট হলেও অস্ট্রেলিয়ার চেয়ে বড়। ঠিক আছে, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, ইট উইল বি 7:30 p.m. ইন ইন্ডিয়া হোয়েন ইট ইজ 2 p.m. ইন লন্ডন। লন্ডনে যখন দুপুর 2টো, তখন ভারতে সন্ধ্যা 7:30 হবে। ইন্ডিয়া ইজ লোকেটেড ইস্ট অফ গ্রিনউইচ অ্যাট 82.5 ডিগ্রি ইস্ট। ভারত গ্রিনিচের পূর্বে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? তো ভারতের যে প্রমাণ সময় আর গ্রিনিচের সময় থেকে কিন্তু যে ডিফারেন্স এদের মধ্যে, সেটা কিন্তু 5.5 ঘন্টা। তাই লন্ডনে যদি দুপুর 2টা হয়, তাহলে কিন্তু ভারতে 7:30 সন্ধ্যা হবে। ঠিক আছে, আর ভারতের মান যে আমাদের 82.5 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। তাই এও ঠিক, আর রিজনটাও ঠিক, যে 82.5 ডিগ্রি আমরা যেহেতু ধরি, 0 থেকে 82.5 ডিগ্রি আমরা যদি মাপ করি 5.5 ঘন্টা, তো সেই হিসাবে কারণটাও কিন্তু ঠিক আছে। তাই এও ঠিক, বিও আর আরও ঠিক, আর কারেক্ট এক্সপ্লেনেশন করছে, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য স্টেটমেন্টস এ বি সি অন টাইম জোন অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সময় অঞ্চল সম্পর্কে এ বি সি বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করুন। সাম কান্ট্রিজ হ্যাভ এ গ্রেট লঙ্গিটিউডিনাল এক্সটেন্ট অ্যান্ড দেয়ারফোর হ্যাভ অ্যাডপ্টেড মোর দ্যান ওয়ান স্ট্যান্ডার্ড টাইম। কিছু দেশের দ্রাঘিমাগত বিস্তার বেশি হওয়ায় তারা একাধিক মান সময় গ্রহণ করেছে। দ্য আর্থ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 24 টাইম জোনস অফ 1 hour ইচ। পৃথিবীকে 1 ঘন্টা করে 24টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। ইচ টাইম জোন কভার্স 15 ডিগ্রি অফ লঙ্গিটিউড। প্রতিটি সময় অঞ্চল 15 ডিগ্রি দ্রাঘিমা জুড়ে বিস্তৃত। তো যদি দেখি, বড় দ্রাঘিমাযুক্ত যে দেশ, তারা কিন্তু একাধিক টাইম ব্যবহার করে, যেমন রাশিয়া, তারপর আমাদের আমেরিকা, ঠিক আছে, কানাডা। পৃথিবীতে মোট 24টি টাইম জোন আছে, এটাও ঠিক। আর প্রতিটি টাইম জোন 15 ডিগ্রি দ্রাঘিমা বিস্তার করে, সেটাও কিন্তু ঠিক। তাই তিনটেই ঠিক, এ বি সি অল কারেক্ট, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমসফিয়ার্স লেয়ার্স বিগিনিং ফ্রম দ্য আর্থস সারফেস। পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে বায়ুমণ্ডলের স্তরগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তো যারা একটু অপশনে এলিমিনেশন করতে পারো, খুব সহজেই করতে পারবে। স্ট্র্যাটোস্ফিয়ার কখনোই প্রথমে হবে না, ট্রপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার সবার প্রথমে, তাই এটা হচ্ছে না। ট্রপোস্ফিয়ার কখনো মেসোস্ফিয়ারের পরে আসে না, তাই এটাও হচ্ছে না। এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার কখনো এত দূরে হবে না, তাই এটাও হচ্ছে না। তাহলে এ দিয়েই হচ্ছে আমাদের, মানে এখানে তো কোনো গোলমাল হওয়ার কথাই নেই। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার সব ঘটনা ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর অবস্থিত। মেসোস্ফিয়ারে আমাদের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ারে আমাদের আয়ন মণ্ডল অবস্থিত। আর এক্সোস্ফিয়ার এটা সবচেয়ে বাইরের স্তর। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, সিজনস ওকার ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং রিজনস। ঋতু পরিবর্তন নিম্নলিখিত কোন কারণে ঘটে? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন রিসিভস ডাইরেক্ট রেজ অফ দ্য সান ফলিং ভার্টিক্যালি অ্যাট
23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে মকর ক্রান্তি রেখায় সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। রেভলিউশন অফ দ্য আর্থ অ্যান্ড ইনক্লিনেশন অফ ইটস এক্সিস ইন দ্য সেম ডাইরেকশন, পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ এবং তার অক্ষের নির্দিষ্ট দিকে হেলানো অবস্থান। সার্কেল অফ ইলুমিনেশন কজড ডিউ টু রোটেশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড ইটস এক্সিস, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট আলোকিত বৃত্ত। এক্সিস অফ দ্য আর্থ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 66.5 ডিগ্রি উইথ দ্য অরবিটাল প্লেন, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে সৃষ্টি করে। তো ঋতু পরিবর্তনের মূল দুটি কারণ আছে, একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে পরিক্রমণ, আর পৃথিবীর অক্ষ যে 23.5 ডিগ্রি হেলানো বা কক্ষপথের সমতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ অবস্থান, এই দুটি হচ্ছে মূল কারণ। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ এবং তার অক্ষের নির্দিষ্ট দিকে হেলানো অবস্থান। নেক্সট স্টেটমেন্ট, অনলি ওয়ান সাইড অফ দ্য মুন ইজ ভিজিবল টু আস অন আর্থ, পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র একটি দিক দেখা যায়। দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন অ্যাবাউট 27 days অ্যান্ড টেক্স এক্স্যাক্টলি দ্য সেম টাইম টু কমপ্লিট ওয়ান স্পিন, চাঁদ প্রায় 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং নিজের অক্ষে একবার ঘুরতেও ঠিক একই সময় নেয়। তো একটু আগে আমরা এটা পড়লাম, তোমরা সবাই পারবে। চাঁদ পৃথিবীকে প্রায় 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে আর একই সময়ে নিজের অক্ষেও একবার করে, তাই এটাকে কি বলে, সিনক্রোনাস রোটেশন বা সমলয় ঘূর্ণন। ঠিক আছে, তাই এও ঠিক, বিও ঠিক, আর বি এ কে ভালোভাবে এক্সপ্লেন করেছে, তাই আমাদের অ্যান্সার হবে এক্ষেত্রে এ। নেক্সট, অন এন্টারিং হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ফ্রম স্পেস ডু দ্য মেটেরয়েডস বার্ন আপ, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায়? তো একটু আগেই বললাম, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার। তো বেশিরভাগ উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে মেসোস্ফিয়ার স্তরে কিন্তু সেটা পুড়ে যায়, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। থার্মোস্ফিয়ার, এখানে আমাদের যে কৃত্রিম উপগ্রহ এগুলি কিন্তু থাকে। ঠিক আছে, এক্সোস্ফিয়ার এটা একদম বাইরের স্তর, এখানে বায়ু অত্যন্ত পাতলা। স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন স্তর রয়েছে, এখানে আমাদের যে জেট বিমান সেগুলো উড়ে। ঠিক আছে, তাই এই হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট আফ্রিকা ইজ কারেক্ট, আফ্রিকা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? এ লার্জ পার্ট অফ আফ্রিকা লাইজ ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, আফ্রিকার বৃহৎ অংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ইট ইজ দ্য অনলি কন্টিনেন্ট থ্রু হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন পাস, এটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা অতিক্রম করেছে। গোবি ডিজার্ট ইজ লোকেটেড ইন দিস কন্টিনেন্ট, গোবি মরুভূমি এই মহাদেশে অবস্থিত। ইট ইজ সেপারেটেড ফ্রম এশিয়া বাই ইউরাল মাউন্টেন্স অন দ্য ওয়েস্ট, এটি পশ্চিমে ইউরাল পর্বতমালা দ্বারা এশিয়া থেকে পৃথক হয়েছে। তো আফ্রিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা আর মকর ক্রান্তি রেখা তিনটেই অতিক্রম করেছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আফ্রিকার বৃহত্তর অংশ নিরক্ষরেখার উত্তরে, তাই এটা ভুল। ঠিক আছে, বেশিরভাগ অংশটাই উত্তরে অবস্থিত। গোবি মরুভূমি এই মহাদেশে অবস্থিত, গোবি মরুভূমি এশিয়ায় অবস্থিত, চীনের কাছে। ঠিক আছে, তাই এটাও ভুল। এটি পশ্চিমে ইউরাল পর্বতমালা দ্বারা এশিয়া থেকে পৃথক হয়েছে, এটা ইউরাল পর্বত দিয়ে পৃথক হয়নি, এটা সুয়েজ খাল আর লোহিত সাগর যে আছে, লোহিত সাগর সেটা দিয়ে কিন্তু বিভাজিত হয়েছে, তাই এটাও ভুল। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই দ্য কন্টিনেন্ট ফ্রম দ্য গিভেন ফিচার্স এ অ্যান্ড বি, নিচের এ ও বি বৈশিষ্ট্যের ভিত্তিতে মহাদেশটি শনাক্ত করুন। ইট ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট দ্যাট লাইজ এন্টায়ারলি ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, এটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত ক্ষুদ্রতম মহাদেশ, এটা দেখেই বুঝে যাবে। ঠিক আছে, ইট ইজ অলসো কল্ড অ্যান আইল্যান্ড কন্টিনেন্ট, একে দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। একটু আগেই বললাম যে একদম নিচে অবস্থিত, আর দ্বীপ মহাদেশ বলা হয় কারণ চারিদিকে জল দ্বারা বিস্তৃত, সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। ঠিক আছে, দক্ষিণ আমেরিকা হবে না কারণ দক্ষিণ গোলার্ধে নয়, এটা নিরক্ষরেখার উত্তরাংশ দিয়ে গেছে, তাই এটা হচ্ছে না। আফ্রিকা হচ্ছে না কারণ এটি নিরক্ষরেখা দ্বারা বিভক্ত আর আয়তন অনেকটা বড়, তাই এটা হচ্ছে না। আন্টার্কটিকা সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে হলেও এটা কিন্তু ক্ষুদ্রতম মহাদেশ নয়। ঠিক আছে, তাই এটাও হচ্ছে না। নেক্সট, অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সান ইন দ্য সোলার সিস্টেম, সৌরজগতে সূর্য থেকে যত দূরে এগোনো যায়, সাইজ অফ দ্য প্ল্যানেটস ডিক্রিজেস গ্র্যাজুয়ালি, গ্রহগুলির আকার ধীরে ধীরে ছোট হতে থাকে। প্ল্যানেটস ভেরি ক্লোজ টু দ্য সান আর মেড আপ অফ গ্যাসেস অ্যান্ড লিকুইডস অ্যান্ড দ্য প্ল্যানেটস ফার অ্যাওয়ে ফ্রম দ্য সান আর মেড আপ অফ রক্স, সূর্যের কাছাকাছি গ্রহগুলি গ্যাস ও তরল পদার্থের এবং দূরের গ্রহগুলি শিলাময়। টাইম টেকেন বাই প্ল্যানেটস টু কমপ্লিট ওয়ান অরবিট অ্যারাউন্ড দ্য সান ইনক্রিজেস,
গ্রহগুলির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় ক্রমশ বৃদ্ধি পায়। টাইম টেকেন বাই প্ল্যানেটস টু কমপ্লিট ওয়ান অরবিট অ্যারাউন্ড দ্য সান ডিক্রিজেস। গ্রহগুলির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় ক্রমশ কমে যায়। তো সূর্য থেকে যত দূরে কোনো গ্রহ থাকে তার কক্ষপথ তত বড় হয়, ফলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বেশি সময় লাগে। এটা কেপলারের যে সূত্র সেখানে কিন্তু বলা আছে। যেমন বুধের ১ বছর মানে একবার প্রদক্ষিণ করতে যেটাকে ১ বছর ধরি সেটা কিন্তু ৮৮ দিন। কিন্তু নেপচুনের কিন্তু সেটা ১৬৫ বছর। ঠিক আছে? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইমাজিন ইফ দ্য আর্থ ইজ নট ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য প্লেন অফ ইটস অরবিট দেন। ধরা যাক পৃথিবীর অক্ষ যদি তার কক্ষপথে সমতলের প্রতি হেলানো না থাকতো, তাহলে দ্য সার্কেল অফ ইলুমিনেশন উইল ম্যাচ উইথ লঙ্গিটিউডিনাল লাইন্স। আলোকিত বৃত্ত দ্রাঘিমা রেখার সঙ্গে মিলে যেত। দ্য সার্কেল অফ ইলুমিনেশন উইল ম্যাচ উইথ ল্যাটিটিউডিনাল লাইন্স। আলোকিত বৃত্ত অক্ষাংশ রেখার সঙ্গে মিলে যেত। দেয়ার উইল বি নো সিজনাল ভ্যারিয়েশনস ইন এ পার্টিকুলার রিজন। কোনো অঞ্চলে ঋতুর পরিবর্তন হতো না। দেয়ার উইল বি মোর সিজনাল ভ্যারিয়েশনস ইন এ পার্টিকুলার রিজন। কোনো অঞ্চলে ঋতুর পরিবর্তন আরও বেশি হতো। তো যদি হেলানো না থাকতো তাহলে কি হতো? যদি পৃথিবীর অক্ষ হেলানো না থাকতো তাহলে কিন্তু সার্কেল অফ ইলুমিনেশন সবসময় দুই মেরুর মধ্য দিয়ে যেত আর দ্রাঘিমা রেখার সঙ্গে মিলে যেত, যেটাকে আমরা লঙ্গিটিউড বলি। আর পৃথিবীর সব জায়গায় বছর জুড়ে দিন রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকতো, ফলে ঋতু পরিবর্তন কিন্তু আর হতো না। তাই এ আমাদের ঠিক, বি আমাদের ঠিক হচ্ছে না। ঠিক আছে? কারণ আলোকিত বৃত্ত অক্ষাংশ রেখার সঙ্গে মিলবে না, তাই এটা হচ্ছে না। সি আমাদের ঠিক, কোনো অঞ্চলে ঋতুর পরিবর্তন হতো না। আরো বেশি হতো না, ঠিক আছে, বরং থাকবেই না। তাই এ আর সি হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য স্টেটমেন্টস এ বি সি অ্যাবাউট অটম সিজন ইন ইন্ডিয়া অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের শরৎকাল সম্পর্কে এ বি সি বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করুন। দিস সিজন ইজ অলসো নোন অ্যাজ দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজন। এই ঋতুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ঋতু বলা হয়। উইন্ডস ব্লো ফ্রম দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড আরেবিয়ান সি টুয়ার্ডস দ্য ল্যান্ড ইন দিস সিজন। এই ঋতুতে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। দিস সিজন ইজ মার্কড বাই দ্য অনসেট অ্যান্ড অ্যাডভান্স অফ মনসুন। এই ঋতুতে মৌসুমী বায়ুর আগমন ও অগ্রগতি ঘটে। তো ভারতে যে শরৎকাল সেটা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে হয়। এটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ঋতু নয়। ঠিক আছে? এই সময় বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। মৌসুমী বায়ুর এই সময় আগমন হয় না, প্রত্যাবর্তন ঘটে। ঠিক আছে? তাই কোনটি সঠিক বলছে? তাই এটা তো ভুল হচ্ছে। বায়ু প্রবাহিত হয় এটাও ভুল। এটাতে মৌসুমী বায়ুর আগমন অগ্রগতি, আগমন হয় না, প্রত্যাবর্তন হয়, তাই এটাও ভুল। এ বি সি তিনটেই কিন্তু ভুল। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্রম দ্য সুন্দরবন ডেল্টা। নিম্নলিখিত কোন নদীদ্বয় সুন্দরবন বদ্বীপ গঠন করেছে? মহানদী গোদাবরী, কৃষ্ণা কাবেরী, গঙ্গা ব্রহ্মপুত্র, নর্মদা তাপ্তি। তো সবাই জানি যে বিশ্বের যে বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ, সেটা কিন্তু গঙ্গা ও ব্রহ্মপুত্র এই নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। ঠিক আছে? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। মহানদী গোদাবরী এগুলো আলাদা আলাদা বদ্বীপ গঠন করে, তাই এটা হচ্ছে না। কৃষ্ণা কাবেরী এরা নিজস্ব বদ্বীপ গঠন করে, তাই এটাও হচ্ছে না। নর্মদা তাপ্তি বদ্বীপ নয়, এস্টুয়ারি গঠন করে, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইউজিং এ গ্লোব অ্যান্ড এ সোর্স অফ লাইট এ টিচার ক্যান ডেমনস্ট্রেট দ্য ফলোয়িং কনসেপ্টস। একটি গ্লোব এবং একটি আলোর উৎস ব্যবহার করে শিক্ষক নিম্নলিখিত কোন ধারণাগুলি প্রদর্শন করতে পারেন? রোটেশন, আবর্তন, ডে অ্যান্ড নাইট, দিন ও রাত, সিজনাল ভেরিয়েশনস, ঋতুর পরিবর্তন, ডিস্ট্রিবিউশন অফ রেনফল, বৃষ্টিপাতের বন্টন। তো গ্লোব আর আলোর উৎস ব্যবহার করে সহজেই যেটা দেখানো যায় সেটা হচ্ছে এক তো আবর্তন, রোটেশন দেখানো যায়, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে। ডে অ্যান্ড নাইট এটাও দেখানো যায়, আবর্তনের ফলে আলো যেদিকে পড়বে সেদিকে দিন, যেদিকে পড়বে না সেদিকে রাত, তাহলে এটাও বোঝানো যায়। সিজনাল ভেরিয়েশন এটাও অনেকটা বোঝানো যায়। ঠিক আছে? পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান আর পরিক্রমণের কারণেই যেটা হয় সেটা কিন্তু অনেকটা বোঝানো যায়, তাই সিও আমাদের বোঝাতে পারি, কিন্তু ডি বোঝানো যায় না। ঠিক আছে? বৃষ্টিপাতের বন্টন কিন্তু বোঝানো যায় না, তাই এ বি সি হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, a teacher has turned some students of the class into small human replicas of the solar system. If Sam, Sultana, and Nancy have almost equal height and weight, then they are representing. একজন শিক্ষক শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে সৌরজগতের ক্ষুদ্র মানব প্রতিরূপে পরিণত করেছেন। যদি স্যাম, সুলতানা এবং ন্যান্সির উচ্চতা ও ওজন প্রায় সমান হয় তবে তারা কোন গ্রহগুলির প্রতিনিধিত্ব করছে? মঙ্গল, শুক্র, বুধ, সূর্য, চাঁদ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস,
বুধ, বৃহস্পতি ও শনি। তাহলে বুধ, শুক্র আর মঙ্গল এই তিনটি গ্রহের আকার ও ভর পৃথিবীর তুলনায় ছোট আর একে অপরের সঙ্গে অনেক কাছাকাছি অবস্থিত। তাই সমান উচ্চতা ওজনের শিক্ষার্থীদের মাধ্যমে এই তিনটি গ্রহকে উপস্থাপন করা সবচেয়ে যুক্তিযুক্ত। তাই আমাদের এ হচ্ছে অ্যান্সার। সূর্য, চাঁদ, পৃথিবী এটা মানে বিশাল পার্থক্য হয়ে যাবে আমাদের আকারে, তাই এটা হচ্ছে না। মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, বৃহস্পতি ও ইউরেনাস মঙ্গলের তুলনায় অনেকটা বড়, তাই এটাও হচ্ছে না। বুধ, বৃহস্পতি, শনি, বুধ, বৃহস্পতি, শনি তিনটির আকার একেবারেই সমান নয়, ঠিক আছে। বৃহস্পতিও বড়, শনিও বড়, বুধ অনেক ছোট, তাই এটাও হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য স্টেটমেন্টস এ, বি on the circle of illumination on the globe and choose the correct answer. গ্লোবের সার্কেল অফ ইলুমিনেশন সম্পর্কে বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করুন। ইট ডিভাইডস দ্য ডে ফ্রম নাইট অন দ্য গ্লোব, এটি গ্লোবের উপর দিন ও রাতকে পৃথক করে। ইট কোইনসাইডস উইথ দ্য এক্সিস, এটি পৃথিবীর অক্ষের সঙ্গে মিলে যায়। সার্কেল অফ ইলুমিনেশন হলো পৃথিবীর যে কাল্পনিক রেখা দিন ও রাতকে পৃথক করে, ঠিক আছে। তাই এটি গ্লোবের উপর দিন রাতকে পৃথক করে, এটা ঠিক। বি কিন্তু ভুল, কারণ এটি পৃথিবীর অক্ষের সঙ্গে মিলে যায় না। পৃথিবীর অক্ষ ৩৭.৫ ডিগ্রি হেলে থাকায় সার্কেল অফ ইলুমিনেশন অক্ষের সঙ্গে এক হয় না, ঠিক আছে। তাই এ ঠিক, বি ভুল। এ ইজ ট্রু, বি ইজ ফলস। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য আটলান্টিক ওশেন ইজ কারেক্ট? আটলান্টিক মহাসাগর সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? ইট ইজ দ্য লার্জেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের বৃহত্তম মহাসাগর। ইট ইজ অলমোস্ট সার্কুলার ইন শেপ, সারাউন্ডেড বাই এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, এটি প্রায় বৃত্তাকার এবং এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা দ্বারা বেষ্টিত। ইটস কোস্ট লাইন ইজ হাইলি ইনডেন্টেড অ্যান্ড ইররেগুলার, এর উপকূল রেখা অত্যন্ত খাঁজকাটা ও অনিয়মিত। মারিয়ানা ট্রেঞ্চ লাইজ ইন দিস ওশান, মারিয়ানা খাদ এই মহাসাগরে অবস্থিত। তো আটলান্টিক মহাসাগর সম্পর্কে বলতে বলেছে। আটলান্টিক মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজকাটা, আমরা আগের ক্লাসগুলিতেই জেনেছি। তাই এখানে বহু উপসাগর, বন্দর, মোহনা এসব গড়ে উঠেছে, ঠিক আছে, যেটা নৌ পরিবহনের জন্য কিন্তু খুবই সুবিধাজনক। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটি বিশ্বের বৃহত্তম নয়, কারণ বৃহত্তম হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, তাই এটা হচ্ছে না। এটি প্রায় বৃত্তাকার, এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা দ্বারা এটা প্রশান্ত মহাসাগরের বৈশিষ্ট্য, তাই এটা হচ্ছে না। মারিয়ানা খাদ এই মহাসাগরে অবস্থিত, এটাও ভুল। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনভেনশনাল সিম্বলস ইউজড ইন এ ম্যাপ আর, মানচিত্রে ব্যবহৃত প্রচলিত প্রতীকগুলি হলো সিম্বলস ইউজড বাই এ পার্টিকুলার সোসাইটি ইন এ রিজন, কোনো নির্দিষ্ট অঞ্চলের সমাজে ব্যবহৃত প্রতীক। সিম্বলস থ্রু হুইচ অনলি জিওমরফোলজিক্যাল ফিচার্স আর রিপ্রেজেন্টেড, যে প্রতীকগুলির মাধ্যমে শুধুমাত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখানো হয়। সিম্বলস থ্রু হুইচ অনলি পলিটিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস আর রিপ্রেজেন্টেড, যে প্রতীকগুলির মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক সীমানা ও প্রশাসনিক বিভাগ দেখানো হয়। সিম্বলস অন হুইচ দেয়ার ইজ অ্যান ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট রিগার্ডিং দেয়ার ইউজ, যে প্রতীকগুলির ব্যবহার সম্পর্কে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নিয়ম আছে। তো কনভেনশনাল সিম্বলস হলো যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানচিত্রের প্রতীক, ঠিক আছে। এগুলোর মাধ্যমে রাস্তা, রেলপথ, হাসপাতাল, মন্দির, বিমানবন্দর এগুলো কিন্তু বোঝানো হয়, ঠিক আছে। ফলে বিশ্বের যে কোনো ব্যক্তি একই প্রতীকের অর্থ খুব সহজেই ম্যাপ দেখে বুঝতে পারে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের লাস্ট কোয়েশ্চেন, কনসিডার দ্য স্টেটমেন্টস এ অ্যান্ড বি অন হাই টাইডস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। জোয়ার সম্পর্কে এ ও বি বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করুন। দে রেজ দ্য ওয়াটার লেভেল ক্লোজ টু সোর্স হুইচ হেল্পস দ্য শিপস টু অ্যারাইভ অ্যাট দ্য হারবার, জোয়ারের সময় উপকূলে জলস্তর বেড়ে যায়, ফলে জাহাজ বন্দরে প্রবেশ করতে সুবিধা হয়। দে ক্রিয়েট প্রবলেমস ফর ফিশারম্যান অ্যাজ ফিশেস মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর ডিউরিং হাই টাইড, জোয়ারের সময় মাছ তীর থেকে দূরে চলে যায়, ফলে জেলেদের অসুবিধা হয়। তো এ যদি দেখি, জোয়ারের ফলে উপকূলে জলস্তর বৃদ্ধি পায় আর নৌ পরিবহনের সুবিধা হয়, এটা কিন্তু ঠিক। আর বি কিন্তু আমাদের ভুল, কারণ জোয়ারের সময় মাছ তীরের কাছাকাছিও চলে আসতে পারে, তাই এটি জেলেদের জন্য সবসময় অসুবিধার কারণ নয়। অনেক ক্ষেত্রে জোয়ারের মাছ ধরতে মানে জোয়ার মাছ ধরতে সুবিধা করে। তাই এ ঠিক, বি কিন্তু আমাদের ভুল। এ ইজ ট্রু, বি ইজ ফলস, সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, কোশ্চেনগুলি সব বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।